একটা ব্রেক হতো আমাদের আকাশে, তো ওখানে এসে মা আমাকে বলছে যে তুই ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছিস আর ইন্ডিয়াতে সেকেন্ড। তো আমি মাকে বলছি যে এটা তো হতেই পারে না, কারণ তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টের জন্য আমি কিছু বলতে চাই যে বাংলা মিডিয়ামে একটা মিথ আছে যে বোর্ডস আর নিট কোনোদিনও একসঙ্গে হয় না, বা বাংলা মিডিয়ামরা ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্লিয়ার করতে পারে না। আমি যখন মাধ্যমিক দিই আমি বাংলা মিডিয়ামেই থেকে যাই। আমার অনেক বন্ধু সিবিএসসিতে গেছিলো, তো সৌমিলি স্কুলেও আমার অনেক বন্ধু গেছিলো ডিএভিতে। আমি বাংলা মিডিয়াম স্কুলেই রয়ে গেছিলাম। তো তারা বলতো সিবিএসসিতে গেছি একটু সুবিধা হবে নিটে পাওয়ার জন্য, ওই কথাগুলো আমাদের প্রচুর বলা হতো। যে আমাদের নিট হয়েছিল মে মাসে, রেজাল্ট বেরিয়েছিল জুনে, তারপর কলেজ শুরু হতে হতে অ্যাডমিশন সেপ্টেম্বরে, কলেজ অক্টোবরে। মাঝখানের মাসগুলো আমরা শুধু দেখেছি কোর্ট কেস হতে। রোজ বসতাম। আসলে নিট এক্সামটা টাফ না, কিন্তু এত কম্পিটিশন হাই হয়ে যায়। এবার এটা হচ্ছে যে সবসময় র্যাঙ্ক দিয়ে কলেজ ডিসাইড হয়, মার্কস দিয়ে হয় না। সুতরাং প্রত্যেক বছর যেহেতু কম্পিটিশনটা বাড়ছে, সুতরাং একই র্যাঙ্ক আনতে হলে অনেক বেশি স্কোর করতে হচ্ছে। কারণ আমার অনেক বন্ধু আছে যারা আকাশ বলুক, অ্যালেন বলুক, তারা সবসময় 650, 680, 700 ক্রস করতো, কিন্তু তারা ফাইনালে পায়নি। আবার অনেকে আছে যারা এই আকাশ অ্যালেনে তারা 500, 600-এ আটকে যেত, অথচ তারা 670, 680 পেয়েছে। মিস্টেক বুক বলে একটা জিনিস হয়, ঠিক আছে, মানে ওইটা হচ্ছে প্রত্যেকটা টেস্টে যা ভুল, মানে এটা মানে আমাকে খুব হেল্প করেছে, মানে আমি নিটের আগের দিন পর্যন্ত এটা ফলো করেছিলাম। কলেজ লাইফ আর নিটের প্রিপারেশনের মধ্যে একটাই আমার ডিফারেন্স খুব লাগে, যে নিটের প্রিপারেশনের সময় রাতে শুতে যাওয়ার আগে ভাবতে হতো পরের দিন উঠে কী পড়বো, পরের দিন উঠে ভাবতে হতো আজকে সারাদিনে কী করবো, এইরকম একটা ব্যাপার। মানে এখনও মনে হয় যে বায়োলজিতে একটা চ্যাপ্টার ছিল আমাদের এভলিউশন বলে, তো ওইটাতে মানে রিক্যাপে একটা এমন জিনিস লেখা ছিল যেটা মেন কন্টেন্টে লেখা ছিল না। আকাশের টেস্টগুলো প্রপার নিট বেসড কোশ্চেন থাকে, এনসিআরটি বেসড, কিন্তু অ্যালেনেরটায় তা হয় না, একটু হাই লেভেলের কোশ্চেন থাকে, বিশেষ করে ফিজিক্সটা। যে কোনো টপার্সের ইন্টারভিউতে আমি দেখি অনেকে কমেন্ট করে যে বোর্ড টপাররা কিন্তু হারিয়ে যায়, বোর্ড টপাররা কম্পিটিটিভ এক্সামে সফল হতে পারে না। এই ধারণাটা যে ভুল, সেটা যারা প্রমাণ করেছে তারা দেখো তোমাদের সামনেই বসে আছে। কারণ আমার বাড়ি থেকে আকাশ প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা লাগে। তাই আমি কি করতাম, আমি হাইব্রিড মোডে ক্লাস করতাম। ড্রপ ইয়ারে সাধারণত একটু ডিমোটিভেট লাগে যে হ্যাঁ বন্ধুরা সব চান্স পেয়ে গেছে, আমি বাড়িতে বসে আছি। 2016-এও বললো এনআরএস যেত, আমি তখন এনআরএসে খুব সম্ভবত ফাইনাল ইয়ারে ছিলাম। তো একদিন আমি মায়ের এপ্রনটা পরেছিলাম আর মায়ের একটা স্টেথোস্কোপ ছিল, ওটা পরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে মাকে বলেছিলাম যে আমি ডাক্তার হতে চাই। তো প্রত্যেক বাবা মা তার সন্তানদের 3টে জিনিসে ভয় দেখায়। তাদের ছেলে মেয়ে যখন খুব ছোট থাকে তখন বলে বাবু এটা করিস না, ভূত আছে। সেই ছেলে মেয়ে যখন বড় হয়, সামনে যখন তার মাধ্যমিক, সেই বাবা মা তাকে বলে বাবু এটা করিস না, সামনে মাধ্যমিক আছে। সেই ছেলে মেয়ে যখন আবার একটু বড় হয়, যখন আবার ড্রয়িং বা তার হবিজ কিছু করতে চায়, তখন বাবা মা এটা বলে ভয় দেখায় যে বাবু এটা করিস না, সামনে কিন্তু উচ্চ মাধ্যমিক আছে। আমার সাথে সেই মাধ্যমিক ভূতের ভয় এবং উচ্চ মাধ্যমিক টপকে কিছু স্টুডেন্ট আমার সাথে রয়েছে, যারা বর্তমানে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট। তাদের সাথে আমরা আজ পরিচয় পর্ব সেরে নিই। তারা কিন্তু সাফল্যের সাথে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি কিন্তু পেরিয়ে এসেছে। চলো আমরা এক এক করে পরিচয় পর্ব সেরে নিই। আমার সাথে রয়েছে অনিশ ঘোড়াই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর। মাধ্যমিক 2022 সালে মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিকে আমি 8th হয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে, 686 পেয়েছিলাম 700-র মধ্যে। আর এই 2024 সালে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি। উচ্চ মাধ্যমিকে আমার র্যাঙ্ক ছিল 10th ওয়েস্ট বেঙ্গলে, আর 487 পেয়েছি আমি 500-র মধ্যে। ওকে, তোমার স্কুলের নাম? স্কুল মাধ্যমিক আমি দিয়েছি বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, এটা রামপুর হলদিয়াতে। ওখানে আমি 12 বছর পড়েছি। তারপর 11-12 আমি কমপ্লিট করেছি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যাভবন থেকে। ওখান দিয়ে আমি উচ্চ মাধ্যমিকটা দিয়েছি। আমার নাম রুদ্র দত্ত, বাড়ি হুগলির কর্ণগড়ে। আমি 2022 সালে মাধ্যমিক দিয়েছি আর 24 সালে হায়ার সেকেন্ডারি। এইচএসে আমি 491 পেয়ে রাজ্যের মধ্যে 6th হয়েছিলাম। আর আমার বিদ্যালয়ের নাম মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম, শ্রীরামপুরে। আচ্ছা, রুদ্রর সাথে তোমাদের হয়তো এর আগেও পরিচয় হয়েছে। রানিং ইয়ারে নিট টপার্সদের নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু রুদ্র ছিল এবং সেখানে অনেকেই কমেন্ট করেছিল রুদ্রদা খুব ভালো। তো দেখো রুদ্রদাকে তোমাদের কাছে নিয়ে এলাম, আবার তার কাছ থেকে আমরা কিছু জানবো। চলো তারপরে পরিচয় পর্ব সেরে নিই। আমি সৌমিলি ভূঁইয়া, আমার বাড়ি হলদিয়া, পূর্ব মেদিনীপুর। আমি ক্লাস 10 2022 সালে দিয়েছি। আমি 495 আউট অফ 500 পেয়েছি। সেখানে টোটাল 99%। আমি ওয়েস্ট বেঙ্গলে 4th হয়েছিলাম এবং অল ইন্ডিয়ায় 6th। আমি ক্লাস 12
দিয়েছি 2024-এ, সেখানে আমি 96.4% পেয়েছিলাম। আমার স্কুল ডিএভি পাবলিক স্কুল হলদিয়া, ওকে। বোর্ড? সিবিএসসি বোর্ড। আমি অদিত্রি গুপ্ত। আমি 2022 সালে আইসিএসসি দিয়েছিলাম, সেখানে আমি 498 আউট অফ 500 পেয়েছিলাম, তো 99.6%। তো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছিলাম আর অল ইন্ডিয়াতে সেকেন্ড হয়েছিলাম। আর 2024 সালে এইচএস দিয়েছিলাম, মানে সিবিএসসি বোর্ড দিয়েছিলাম ক্লাস 12-এর, সেখানে 94.4 পেয়েছিলাম। আর ক্লাস 10-এর আমার স্কুল ছিল ডিপিএস নিউ টাউন, দিল্লি পাবলিক স্কুল নিউ টাউন, আর ক্লাস 12-এ দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক ছিল। আমার নাম অনিরুদ্ধ কুমার কুণ্ডু। আমি ক্লাস 1 থেকে 12 একটাই স্কুলে পড়েছি, জুলিয়ান ডে স্কুল কালিয়ানি। বোর্ড আমার আইএসসি ছিল। আমি 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আমি 394 আউট অফ 400 পেয়েছিলাম, পার্সেন্টেজ ছিল 98.5%। আমি আইএসসি বোর্ডে আর কি টপ করেছিলাম। অনিশ, তোমার বাবা মা কি করেন? আমার বাবা হচ্ছে হলদিয়ায় একটা প্রাইভেট কোম্পানি, হলদিয়ার ডক কমপ্লেক্স আছে, তো ওখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর মা বাড়িতে হাউসওয়াইফ। আচ্ছা, তুমি কি ছোটোবেলা থেকে স্কুলে টপার হতে? হ্যাঁ, মানে ক্লাস 4 পর্যন্ত আমি হতাম না, তো ক্লাস 5 থেকে আমি ফার্স্ট হতাম ক্লাসে। আর ক্লাস 4 পর্যন্ত ওটা আমার কোয়েট স্কুল ছিল, মিশনেই পড়তাম। আর ক্লাস 5 থেকে পুরো বয়েজ স্কুলে আমি পড়েছি। ক্লাস 5 থেকে আমি 12 পর্যন্ত ফার্স্ট হতাম ক্লাসে। বেশ। তো পড়ার পরিবেশটা কোথা থেকে এসেছিল? বাবা মা হেল্প করেছিলেন নাকি স্কুল থেকে? স্কুল থেকে, মানে আমি তো মিশনে পড়তাম, তো মিশনের স্যাররা, মানে আমি কোনো টিউশন নিইনি বলতে গেলে। ক্লাস 10 পর্যন্ত 9 পর্যন্ত আমি কোনো টিউশন নিইনি বাইরে, স্কুলের স্যাররা পড়াতো। ওগুলো এসে বাবা মা আমাকে হেল্প করতো। বাবা যেহেতু কাজের জন্য বাইরে থাকতেন, তো অতটা সময় পেতেন না দেখার জন্য, মা থাকতো সবসময় কাছে। ক্লাস 9 পর্যন্ত মা পুরোটাই হেল্প করতো, স্কুলের পড়াগুলো সব রিভাইজ করানো বা প্র্যাকটিস করানোর জন্য। ক্লাস 10-এ কিছু টিউশন নিয়েছিলাম আমি, লোকাল কিছু টিচার ব্যাচে পড়তে যেতাম। তো স্কুলের স্যাররা ক্লাস 10 পর্যন্ত অনেকটা হেল্পফুল ছিল। ক্লাস 11-12টা অনেকটা নিজেকে করতে হয়েছে, কারণ ওখানে স্কুলটা অতটা টাইম পাইনি যাওয়ার, যেহেতু নিটের প্রিপারেশানও ছিল। সেখানে নিজে থেকেই অনেকটা করতে হয়েছে। আর ব্যাচে, টিউশন ব্যাচে স্যারদের কাছে পড়তে যেতাম, তো স্যাররাও হেল্প করতো, এবার বাকিটা নিজেকেই দেখতে হয়েছে। আচ্ছা, তোমার স্কুল থেকে কি এর আগে কোনো সিনিয়র দাদারা র্যাঙ্ক করেছিল ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ, ক্লাস 10-এ আমাদের মিশন থেকে করেছিল, 8th হয়েছিল আমার আগে একজন। আর আমার পরে, মানে এই বছরই দুজন আবার মাধ্যমিকে র্যাঙ্ক করেছে। তো আর করতো সবসময় 13th বা 14th এরকম, 10-এর মধ্যে না থাকলেও, 10-এর মধ্যে না থাকলেও কাছাকাছি সবসময় থাকতো, 12, 13, 14 এরকম চলতে থাকতো। এবার অনেক বছর পরে আমারই প্রথম র্যাঙ্ক এসেছিলো যে 8-এর মধ্যে। মানে তুমি যখন তাহলে 5 থেকে যখন পড়তে, তখন দেখতে যে দাদারা র্যাঙ্ক করছে, তখন থেকে নিশ্চয়ই একটা প্রত্যাশা তৈরি হয়েছিল তোমার উপরে যে এরকম তুমিও আশা করবে? হ্যাঁ, ওরও বাড়ির সবারই ছিল যে মাধ্যমিকে কিছু একটা ভালো করবো, যেহেতু ভালো স্কুলে পড়ি। আর যারা দাদারা থাকে তাদেরও আমি দেখে আসি ছোটো দিয়ে, মানে একটুর জন্য চান্স মিস করে যাচ্ছে। স্যাররা বলতো যে তোমাদের বেলায় যেন না হয় ওটা, একটুর জন্য যেন র্যাঙ্কটা মিস না হয়ে যায়। স্কুলে একটা নামও ছিল ওটা এলাকায়। তো দাদাদের দেখে অনেকটা মোটিভেট ফিল করতাম যে আমাকেও করতে হবে কিছু একটা, যে ক্লাস 10-এর মধ্যে অবশ্যই চেষ্টা করব, যদি পারি স্কুলের নামটা হবে বা আমারও আশা। রুদ্রর কাছে যাবো। তুমি ছোটোবেলা থেকে স্কুলে টপ করতে? 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি র্যাঙ্কে থাকতাম 1 to 5-এর মধ্যে, বাট ফার্স্ট হয়নি একবারও। 11-12-এ ফার্স্ট হয়েছিলাম। স্কুল থেকে নিশ্চয়ই আগে তো র্যাঙ্ক হতো? হ্যাঁ, স্কুল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিকে জুনিয়ররা একবার, মানে আমাদের যারা জুনিয়র 3 জন র্যাঙ্ক করেছিল। তার আগে মাধ্যমিকে খুব একটা র্যাঙ্ক হতো না, কিন্তু এইচএসে প্রত্যেক বছরই র্যাঙ্ক থাকতো, 1জন বা 2জন। তাহলে সেখানে কি একটা আশা তৈরি হয়েছিল যে তুমি করবে, নাকি স্কুলে তো টপসি ছিলে না? না, আমি স্কুলে টপার ছিলাম না, বাট 11-12-এ টানা সবকটা পরীক্ষাতেই ফার্স্ট হয়েছিলাম। ওই জন্য স্যারেরা অনেকটাই আশা করেছিল আমার উপর। আমি নিজেও চেয়েছিলাম কিছু একটা করতে, এবার এতটা ভালো হবে সেটা নিজেও বুঝতে পারিনি। তাহলে 10 অবধি টপে ছিল না, বাট 11-12 এসে কেমন কি কিছু পরিবর্তন তুমি নিজে থেকে করেছিলে? হ্যাঁ, আসলে আমার মাধ্যমিকে আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু কম মার্কস পেয়েছিলাম, 94% পেয়েছিলাম। তারপর থেকেই ভেবেছিলাম 11-12টা পড়বো। আর আমার হিস্ট্রি সাবজেক্টটা খুব কাঁচা ছিল, ওই জন্য ওটা 11-12-এ যখন বাদ চলে যায় তখন ভালো হয়, নিজেরও পড়তে সুবিধা হয়েছিল। ওকে, চলে আসবো আমরা সমীলের কাছে। স্কুলের পজিশন কী ছিল যখন স্কুলে পড়তে 10 অবধি? 10 অবধি সবসময় ফার্স্ট সেকেন্ড ওই রকমই থাকতাম। ওকে, বেশ।
স্কুল থেকে এর আগে টপার হতো তোমার স্কুল থেকে? একজনই দিদি হয়েছিল যে এখন মেডিকেল কলেজ কলকাতায় আছে, এর আগে কোনো দিন হয়নি। বাট আমাদের ফার্স্ট ব্যাচ সব একসাথে 4জন ব্যাচমেটস মিলে আমরা র্যাঙ্ক করেছিলাম। তারপরে আসবো অদিত্রী। আমি কখনো মানে আমাদের একটা অ্যাওয়ার্ড হতো ক্লাস টপার অ্যাওয়ার্ড বলে, মানে সব ক্লাস মিলিয়ে আমি কোনোদিন সেই অ্যাওয়ার্ডটা পাইনি। নিজের ক্লাসে মানে ক্লাস 8-এর পরে ফার্স্ট অনেকবার হয়েছিল, মানে আমার নিজের ক্লাসে, কিন্তু মানে এমনিতে সব ক্লাস মিলে আমি কোনোদিন ফার্স্ট হইনি। আর আমাদের স্কুলেও এর আগে কোনো দিনই স্কুল ওয়েস্ট বেঙ্গলও কখনো মানে সেরকম টপ 10-এ আসেনি বা অল ইন্ডিয়াতে তো আসেনি। তো মানে আমি প্রথম মানে ওটা মানে হয়েছিল আমার। তো বেশ, তারপরে আর কেউ সাফল্য পেয়েছে তোমার হ্যাঁ, স্কুল থেকে? তারপরে মানে 99.6 ওই পার্সেন্টেজটা মানে এবছর আরও 2জন পেয়েছে আমাদের স্কুল থেকে, মানে আগের বছর আর কি, যারা 2023-এ দিয়েছিল। কিন্তু মানে তার আগে মানে কারণ আমি এটা কখনো ভাবিনি যে স্কুল টপার হওয়াটাও একটা এত বড় ব্যাপার ছিল, মানে স্টেট টপার হওয়া তো আলাদাই। আমি যখন রেজাল্ট আমার বেরিয়েছিল আমি তখন আকাশের ক্লাসে ছিলাম অ্যাকচুয়ালি, মানে তখন আমার নিটের তো প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। আর আমার কাছে তখন নিজের ফোন ছিল না, যে আমি মানে আমার ফোন আমি নিটের পরে পেয়েছি। তো এবারে মানে মা আমাকে মানে একটা ব্রেক হতো আমাদের আকাশে, তো ওখানে এসে মা আমাকে বলছে যে তুই ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছিস আর ইন্ডিয়াতে সেকেন্ড। তো আমি মাকে বলছি যে এটা তো হতেই পারে না, কারণ আমি মানে কখনো ওই ম্যাগনিটিউডের কিছু মানে ভাবতেই পারিনি আর কি, তো সেই জন্যে। আমি আর কি ছোটোবেলা থেকে পড়াশোনায় ভালোই ছিলাম, মানে টপ হয়তো করতাম না, কিন্তু হয়তো সেকেন্ড বা থার্ড হতাম। আমার ছোটোবেলা থেকে পড়াশোনা করতে খুব একটা খারাপ লাগতো না, মা বাবার সাপোর্ট সবসময় ছিল। 1 থেকে 10 অবধি আমার মানে মানে মোটামুটি সব সাবজেক্টেই ইকুয়ালি ভালো ছিলাম, বিট হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস, ফিজিক্স যাই হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কোভিডের জন্য মানে খুবই আনফর্চুনেট যে আমাদের মাধ্যমিক এক্সামটা হয়নি। সুতরাং আমার অনেক ইচ্ছা ছিল যে মানে বোর্ডে একটা টপ করার খুবই একটা ইচ্ছা ছিল। মা বাবা বলতো যে হ্যাঁ, যেহেতু ছোটোবেলা থেকে খুব ভালো পড়াশোনায় ছিলাম, টিচাররাও খুব এক্সপেক্ট করতো। এবার আমাদের প্রপার স্কুল লাইফ 9 অবধি কেটেছিল, 10-11 পুরো মানে অনলাইন হয়েছে। তো আবার 12-এ বোর্ড এক্সামটা দেওয়ার সুযোগ পাই। তো আমি ডিটারমাইন্ড ছিলাম যে হ্যাঁ, যে এটাই আমার মানে শেষ চান্স একটু নিজেকে প্রুভ করা। তো হ্যাঁ, আমি সেরমভাবে খেটেছি, তো আলটিমেটলি রেজাল্টটাও পেয়েছি, তো মা বাবার স্বপ্নটাও পূরণ হয়েছে। হ্যাঁ, তো বাবা মা কী করেন? আমার মা তো হাউসওয়াইফ, আর বাবা এখন রিটায়ার্ড। তিনি অর্গ্যানিক কেমিস্ট্রিতে পিএইচডি করেছিলেন, আর ফ্রিজিনিয়াস কাবি অনকোলজি লিমিটেড বলে একটা কোম্পানি আছে, সেখানে অ্যান্টি ক্যান্সারাস ড্রাগের R&Dতে ছিলেন। আর আমার একটা দাদা আছে, তো দাদা এখন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাগ্রিকালচারে পিএইচডি করছে। তো এই পড়ার ইন্সপিরেশনটা কার কাছ থেকে পেয়েছিলে ছোটোবেলা থেকে? পড়ার ইন্সপিরেশন বলতে ওই আমাদের প্রত্যেক বছর স্কুল টপার্সের একটা অ্যাওয়ার্ড হতো স্কুলে, তো ওটা দেখে নিজের মধ্যে একটা মোটিভেশন আসতো যে হ্যাঁ, আমাকেও এরম মানে পোস্টারে থাকতে হবে, মানে এত রেকগনিশন পাচ্ছে সবাই, এত মানে হাততালি দিচ্ছে, বন্ধুরা লাফালাফি করছে। তো ওইটা একটা, তারপর মাও সবসময় বলতো যে হ্যাঁ, মায়ের ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে যে আমাকে স্টেজে দেখবে, মানে অ্যাওয়ার্ড পাচ্ছি এরকম একটা দেখবে, তো ওই জন্য আর কি একটা মোটিভেশন ছিল। আমরা যাব অদিত্রীর কাছে। অদিত্রী, বাবা মা কী করেন? মা তো ফিজিওলজির প্রফেসর, এখন উনি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়াচ্ছেন, এর আগে NRS-এ ছিলেন। আর বাবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, IBM-এ কাজ করেন। আর কেউ আছে বাড়িতে? না, আমি, মা, বাবা আর ঠাকুমা। তো মানে দাদা দিদি ভাই বোন? না, আমি একাই। তাহলে ইন্সপিরেশন কাকে দেখে পেলে? আমি অ্যাকচুয়ালি মানে আমার কিছুদিন আগে আমি আমার পুরনো ছবি কিছু দেখছিলাম, তো ক্লাস 6-এ মানে মা, যেহেতু আমি ছোটোবেলা থেকে তো মাকে দেখেই আসছি, কিন্তু মায়ের সাথে আমি NRS-এ খুব যেতাম মাঝে মাঝে এমনি মানে জাস্ট দেখবার জন্যে। তো আমি ওখানে মানে সেই অনেকগুলো সেই অ্যামফিবিয়ান ল্যাব, এই মানে অনেক এইসব মানে ছোটোবেলা থেকে দেখে আসছি। তো আর বাবার সে সালটা মনে আছে? 2016-এ, ঠিক আছে। হ্যাঁ, মানে ওই সময় আমি খুবই ছোট, মানে ওই সময় মানে জাস্ট তখন আর কি লোকজন জিজ্ঞেস করে না কী হতে চাও কী হতে চাও। তো একদিন আমি মায়ের এপ্রনটা পরেছিলাম, আর মায়ের একটা স্টেথোস্কোপ ছিল, ওটা পরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে মাকে বলেছিলাম যে আমি ডাক্তার হতে চাই। তো তারপর কারণ কি মানে মায়ের সাথে এতবার কলেজে গিয়ে গিয়ে এই মানে মা নিজের এই যে এখন যেগুলো করি হেমাটোলজি
ফিজিওলজি যে এক্সপেরিমেন্ট বা এগুলো মা এমনি দেখাতো ইনস্ট্রুমেন্টগুলো, ওখান তো কিছু বুঝতাম না, কিন্তু মানে সেখান থেকে একটুখানি মানে সেখান থেকে অনেকটাই ইন্সপিরেশন পেয়েছিলাম। 2016 এও বললো এনআরএস যেত, আমি তখন এনআরএসে খুব সম্ভবত ফাইনাল ইয়ারে ছিলাম। যাই হোক, অদিত্য তখন অনেকটাই ছোট। আর তুমি তো ফিজিওলজি ডিপার্টমেন্টে গেছিলে। আমি তো ফিজিওলজি তোমার মাইন্ড ডিপার্টমেন্টে। আচ্ছা, এরপরে আমরা সৌমিলি, বাবা মা কি করেন? আমার বাবা HPL হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড ওখানে এমপ্লয়ি, আর মা হচ্ছে অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যা মন্দির হাই স্কুল ওখানকার টিচার, কেমিস্ট্রি টিচার। আচ্ছা, তাহলে তো পড়াশোনার পরিবেশ তো ছোটবেলা থেকেই পেয়েছো। হ্যাঁ, পড়াশোনার পরিবেশ ছোটবেলা থেকেই পেয়েছি। আমার একটা ভাই আছে যে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে পড়ে, আর যেহেতু ও তখনও খুব পড়াশোনায় সিরিয়াস ছিল, কারণ ওকে ওখানে 5-এ অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করে যেতে হয়েছে, তাই এমনিতেই ঘরে ছোটবেলা থেকেই পড়াশোনার একটা পরিবেশ আছে। ওকে, তাহলে তুমি থাকো হলদিয়াতে, তোমার ভাই হলদিয়া থেকে গেছে নরেন্দ্রপুরে, আর আমাদের সাথে একজন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র রয়েছে। যাবো আমরা রুদ্রর কাছে। রুদ্র, বাবা মা কি করেন? আমার বাবা পোস্ট অফিসের কর্মরত, মা হাউসওয়াইফ। পড়াশোনার পরিবেশ বা কাকে দেখে বড় হয়েছো? আমার বাবা মা আমাকে ক্লাস 10 পর্যন্ত অনেকটাই গাইড করেছেন। বাবা আমাকে অঙ্কটা দেখাতেন মেনলি, কিন্তু 11-12-এ প্রাইভেট টিউটরের কাছে যেতাম, স্কুলের টিচাররাও হেল্প করতেন, কিন্তু বেশিরভাগটা নিজেকেই 11-12-এ পড়তে হয়েছে। আর আমাদের স্কুলের যারা দাদা ছিল তারা প্রত্যেক বছর এইচএসে টপ করতো, নিট জয়েন্ট ক্র্যাক করতো, তাদেরকে দেখেই মেনলি আরও অনুপ্রাণিত হয়েছিলাম। রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন নেওয়ার আগে তো তোমাকে একটা অ্যাডমিশনের টেস্ট দিতে হয়েছিল। ক্লাস 5-এ দিতে হয়েছিল। সেটা ডিফিকাল্টি কিরকম? সবাই তো চেষ্টা করে রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, অনেকেই চেষ্টা করে, আর ওরা সিলেক্ট করে নেয়। খুব একটা কঠিন ছিল না, বাট ট্রিকি থাকে একটু টেস্টটা। আর ইন্টারভিউ হয়নি ক্লাস 5-এ। আচ্ছা, আর ক্লাস 11-এ আবার অ্যাডমিশনের জন্য একটা কাট অফ মার্কস থাকে মাধ্যমিকের, সেটা আমার ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে গেছিলো। এরপরে আমরা আবার যাব অনিশের কাছে। মাধ্যমিকে টপ করার পরে নাকি গিফট পেয়েছিল শুনলাম। হ্যাঁ স্যার। সিএম এর কাছ থেকে। হ্যাঁ। তো কি ছিল সেই গিফট বক্সে? একটা ল্যাপটপ ছিল, আর এই ওয়াচটা দেখতে পাচ্ছেন, এই ওয়াচটা দিয়েছিল, আর কিছু মিষ্টি, সুইটস আর চকলেটস, এই আর সিএমের লেখা কিছু বুকস দিয়েছিল। হ্যাঁ, ওটা সবার যারা টপ করেছিল, অ্যাওয়ার্ড পেয়েছিল, তাদের লেখা, মানে তারা কিভাবে কি করেছে সেগুলো নিয়ে একটা বই দিয়েছিল আর কি, ছবি দেওয়া সবার। রুদ্রর কাছে আসবো। হ্যাঁ, সিএম এর কাছ থেকে তুমিও গিফট পেয়েছিলে? হ্যাঁ, একই গিফট। একই গিফট। ল্যাপটপ ছিল? হ্যাঁ, ল্যাপটপ। এখন আছে ল্যাপটপ? হ্যাঁ আছে। পড়াশোনার কাজে ইউজ হচ্ছে না মুভি দেখা বেশি? না, পড়াশোনার কাজে ইউজ হচ্ছে। সৌমিলি, একই গিফট পেয়েছো? হ্যাঁ, একই গিফট। ল্যাপটপটা অক্ষত আছে? হ্যাঁ, ল্যাপটপ একদম ভালো চলছে, সব পড়াশোনার কাজ, আমার নিটের প্রিপারেশন আমি ওই ল্যাপটপ দিয়ে করেছি। হ্যাঁ। এখন সেই অ্যাপ আনইনস্টল করে এখন কি সব নেটফ্লিক্স ইনস্টল হয়ে গেছে? না, এখন ওই ল্যাপটপটা আমার ভাই ইউজ করে, আমি আর ইউজ করি না। আচ্ছা, আমারও একই, মানে প্রথমে তো একদম রেজাল্ট বেরোনোর কিছুদিন পরে তো একটু ওই রসগোল্লার হাড়ি আর একটা মানে কি বল পার্সোনাল ওনার সাইন করা একটা লেটার পেয়েছিলাম, আর তারপরে তো যেটা ফেলিসিটেশন প্রোগ্রাম, ওটাতে ওখানে তোমরা সবাই অ্যাটেন্ড করেছিলে। তোমার কাছে একটা জানতে চাই, তুমি কিন্তু ক্লাস 10-এ স্কুল চেঞ্জ করেছিলে। হ্যাঁ, আমি কেন, কারণটা কি? মানে আমার অ্যাকচুয়ালি আইসিএসসি ছিল, তারপরে তো আমি সিবিএসসি, তো এবার মেনলি তো নিটের জন্যই অফকোর্স, কিন্তু আইসিএসসিতে মানে আমাদের 200 মার্কস ইংলিশ থাকে, তো এবার মানে আর ওখানে মানে সেই শেক্সপিয়ারের মানে অনেকটা ওই ব্যাপারটা, ওইটার ওয়েটেজটা অনেকটা থাকে। আর আইসিএসসি প্রবলেমটা হচ্ছে যে নিটে যে বইগুলো মানে এনসিইআরটি যেটা মেন, মানে ওটা, কারণ আমি অনেকজনকে দেখেছি আমার নিটের প্রিপারেশনের সময় ওরা আইএসসিতে পড়তো, ওদের একটু সমস্যা হতো, মানে কারণ একই বই ফলো হতো না, তো সেটার জন্য মেনলি আমি সিবিএসসিতে ট্রান্সফার করেছিলাম। এটা আমিও শুনেছি যে সিবিএসসি বোর্ড তুলনামূলকভাবে লিটারেচারটা কম ওয়েটেজ থাকে, এবং 11-12-এ উঠে যেহেতু নিটের প্রিপারেশন নিতে হয়, সেখানে যদি আবার লিটারেচার থাকে, ওটার একটা আলাদা চাপ, আর মানে ওটা একে তো নিটের একটা আছেই, তো সেই আমি অনেকেই দেখেছি ক্লাস 10-এর পরে তারা আইসিএসসি থেকে সিবিএসসি-তে শিফট করে যায়। তোমারও সেই ক্ষেত্রেই? আমার খুব একটা ইচ্ছে ছিল না যদিও, কারণ আমি 13 বছর ধরে এই স্কুলেই ছিলাম, ডিপিএস নিউ টাউনে। আর তারপর যখন 11 অ্যাডমিশনের জন্য গেলে, হ্যাঁ, ওখানে তো অল ইন্ডিয়া টপার?
না ওখানে সত্যি ওটা আমার জন্য আমি একটা ব্লেসিং ইন ডিসগাইজ মনে করি, কারণ কি ওটা সিবিএসই স্কুল। তো যেদিন আমার মানে রেজাল্ট বেরিয়েছিল, 17ই জুলাই বেরিয়েছিল আমার রেজাল্ট 2022, 18ই জুলাই আমার স্কুল ছিল, ঠিক আছে। তো আমি বসেছিলাম একটা ডেস্কে, আর আমার পেছনে দুজন বলছিল যে এই ক্লাস থেকে কেউ একজন টপ করেছে না, মানে আমি ওদের সামনেই বসেছিলাম আর কি। আর ওই ক্লাস থেকে আর একজন ছেলে, মানে ও আমার সাথে একই র্যাঙ্ক পেয়েছিল, তো বলছি এই ক্লাসে একজন কেউ টপ করেছে না। এবার আমাকে তো ওরা কেউ চেনে না ওই স্কুলটাতে, তো আমি পেছন ফিরে বলছিলাম সত্যি না, কেউ একজন টপ করেছে, হয়তো হতে পারে, মানে এরকম একটা ব্যাপার। তাই জন্য ওই স্কুলে অত যে একটাকে মানে বিশাল মাথায় করে তুলে রাখা ওই ব্যাপারটা নেই, মানে অন্য বোর্ড তো, তাই এই বোর্ডের রেজাল্টের সাথে ওদের খুব একটা মানে জাস্ট নর্মাল কিছু না, তো সেটাই। কিন্তু সাফল্য তো অর্জন করেছো, এটা তো অবভিয়াসলি মানতেই হবে, পরিশ্রম করেছো তার জন্য সাফল্য পেয়েছো। অনিরুদ্ধর কাছে আসবো। অনিরুদ্ধ, বোর্ডে সাফল্য পেয়েছো, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নিটের প্রিপারেশন জানার আগে আরেকটা বলে রাখি, ব্যাক বেঞ্চার্স যারা মুভি দেখতে পছন্দ করো, তো তোমরা যদি ফ্রিতে ল্যাপটপ পেতে চাও, একটু কষ্ট করে টপ 10 বা টপ 20-র মধ্যে চলে এসো। টপ 10 বা 20-র মধ্যে চলে এলে 20-র মধ্যে সবাইকে ল্যাপটপ দেওয়া হয় নাকি? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে টপ 10, তাহলে একটু কষ্ট করতে হবে। টপ 5, আচ্ছা, সিবিএসসি আইসিএসসি বোর্ডে যারা রয়েছে টপ 5-এর মধ্যে একবার চলে এসে কষ্ট করে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে যারা রয়েছে একবার কষ্ট করে টপ 10-এর মধ্যে চলে এসো, তাহলে কিন্তু তোমরা ফ্রিতে ল্যাপটপ পাবে, এবং যে ল্যাপটপ থেকে তোমরা কিন্তু অনেক মুভি দেখতে পারবে। এটা হলো ব্যাক বেঞ্চার্সদের জন্য সাজেশন। অনিরুদ্ধের কাছে আসবো। এইচএস দিয়েছো কোন সালে? এইচএস দিয়েছি 2023 সালে। 2023 সালে। আর তারপরে নিট ক্র্যাক করেছো 2024 সালে। 24 সালে, মানে ড্রপার, ফার্স্ট ড্রপার, এক বছরের ড্রপ দিয়েছো। যে বছর এইচএস দাও সে বছর র্যাঙ্ক কত ছিল? তারপরের বছরে স্কোরটা বলো। যে বছর এইচএস দিয়েছিলাম 2023 সালে, ফার্স্ট অ্যাটেম্পটে আমার নিটে স্কোর ছিল 564 আউট অফ 720, আর সেকেন্ড অ্যাটেম্পট মানে 2024 সালে আমার স্কোর ছিল 666 আউট অফ 720। ওকে, জার্নিটা বলো, কোথাও কোচিং কোথায় নিয়েছিলে? কোচিং 11-12-এ তো প্রথমে আকাশেই নিয়েছিলাম। এবার ইনিশিয়ালি আকাশে প্রবলেম হতো একটু বুঝতে, কারণ এই স্বাভাবিকভাবে বলেছিলাম যে একটু বোর্ডের উপর একটু বেশি ফোকাস করছিলাম, কারণ ওই আর কি একটা টপ করার একটা টেন্ডেন্সি ছিল। তো ওই চক্করে কি হয়েছে, নিটে একটুখানি কম ফোকাস হয়ে গেছিলো, বোর্ডেরটা একটু বেশি ফোকাস হয়ে গেছিলো। কারণ ওই যে বলছিলাম যে প্রপার স্কুল আমরা 9 অবধি কাটিয়েছিলাম, তারপর 11-12 পুরো অনলাইন গ্যাপটা ছিল। তো প্রপার স্কুল লাইফ আবার 12 থেকে কাটিয়েছি। তো 12-এ সেজন্যে জুটিয়ে এনজয় করেছি স্কুল লাইফটা, বন্ধুদের সাথে মানে অনেক মানে স্কুল অ্যাক্টিভিটিসে পার্ট করেছি। তো এই চক্করে বোর্ডে একটু বেশি ফোকাস হয়ে গেছিলো, তার জন্য ফলো পেয়েছি, 98.5% পেয়েছিলাম। কিন্তু ওই চক্করে কি হয়েছে, আকাশের পড়াটা একটু বুঝতে অসুবিধা হতো, সেই জন্যে আর কি মানে নিটে ফার্স্ট অ্যাটেম্পটের যখন দিয়েছিলাম একটু প্যানিক করে গেছিলাম, যার ফলে একটু স্কোরটা একটু কমে গেছিলো। তো তখন নিজেকে আবার একটু বোঝালাম, মোটিভেট করলাম যে হ্যাঁ ঠিক আছে, এই ইয়ারে নিট হয়নি, ঠিক আছে একটা সাফল্য তো পেয়েছি। তো বাবা মাও সেটাই বলেছিল, বাবা মা কখনো ডিমোটিভেট করেনি যে হ্যাঁ ঠিক আছে ফার্স্ট অ্যাটেম্পটে হয়নি, ঠিক আছে তুই বোর্ডে টপ করেছিস, এটাই কজন পারে। তো এইভাবে আমাকে মোটিভেট করেছিল। তো 11-12-এ আকাশই নিয়েছিলাম, কিন্তু ড্রপ ইয়ারে ফিজিক্সওয়ালার অনলাইন ক্লাস আমি করতাম, মানে কোনো ব্যাচ নিইনি, মানে আলাক পান্ডের ওই পুরনো লেকচার্সগুলো ছিল যেখানে হোয়াইট বোর্ডে পড়াতো, ওইগুলো দেখতাম। আর আকাশে এমনি যেতাম অফলাইনে শুধু পরীক্ষাগুলো দেওয়ার জন্য। তো কারণ নিটে অনলাইন ক্লাস করছি ঠিক আছে, কিন্তু আলটিমেটলি পরীক্ষাগুলো অফলাইনই দিতে হবে, কারণ যেহেতু ফাইনাল নিট পরীক্ষাটা অফলাইন হচ্ছে। তো আমি অনলাইন এক্সাম কখনো প্রেফার করিনি, সবসময় যা টেস্ট হয়েছে আর মানে ড্রপ ইয়ারে আকাশে যত পরীক্ষা হয়েছে, AITS বলো মানে যা সব এক্সাম হয় সব আমি অফলাইন দিয়েছি, আর প্রপার স্কোরও এসছে আবার 680 690, মানে সবসময় 650-এর উপরে থাকতো। তো এইভাবে আর কি আমি পুরো প্রিপারেশনটা করেছি। আর পুরো জার্নিতে মা বাবার প্রচুর মানে মোটিভেশন ছিল, কারণ ড্রপ ইয়ারে সাধারণত একটু ডিমোটিভেট লাগে যে হ্যাঁ বন্ধুরা সব চান্স পেয়ে গেছে, আমি বাড়িতে বসে আছি। তো এইটা যাতে খুব বেশি না হয়, তো বাবা মা সবসময় মোটিভেট করেছে সেটা, তো প্রিপারেশনও এটা অনেকটা হেল্প করেছে। ওকে, বেশ। অদিত্রী, এইচএসের জার্নি, এইচএসের সময় কত স্কোর ছিল? আমার নিটে 671 আউট অফ 720 ছিল স্কোর। আর কোচিং তো আমি আকাশ থেকেই নিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি আমি 9-এ একবার আকাশের কোচিং নিয়েছিলাম, মানে
কিন্তু সেটাও আমি সিবিএসসি ওরা কারিকুলাম ফলো করতাম, তখন তো আইসিএসসিতে ছিলাম। তারপর আমি মাকে বলেছিলাম যে আমাকে যদি বোর্ডে ভালো করতে, আমি মানে 10-এ আমি আকাশ নেব না, কারণ ওরা একটুখানি অ্যাডভান্স লেভেলে একটু পড়াতো 9-এ মানে আমাদেরকে। তারপরে 11-12 তো পুরোটাই ক্লাসরুম কোচিং করেছিলাম আকাশে। আর লাস্টে মানে ওদের একটা ব্যাচ তৈরি হয়েছিল আর কি, ইন্টেন্সিভ ব্যাচ বলে, তো সেটাতে মানে আমাদের মানে এই এখন থেকে মানে আমাদের মার্চ মাসের এই এন্ড থেকে পুরো এপ্রিল আমাদের প্রায় রোজ পরীক্ষা দিতে যেতে হতো। তো আমার মনে হয় ওইটা আমাকে খুব হেল্প করেছে, মানে ওটা যদি না মানে আর মানে টাইম একদম বেঁধে আর কি সেভাবে একটা এনভায়রনমেন্ট ওরম তৈরি করে, কারণ অফলাইন পরীক্ষা দিতে যাওয়াটা আমার মনে হয় খুবই জরুরি। কারণ আমি অনেকজনকে দেখেছি যারা, কারণ আকাশের একটা অপশান থাকতো অনলাইন পরীক্ষা দেওয়ার, কিন্তু মানে ওটাতে বাড়িতে বসে ঠিক হয় না ব্যাপারটা, কারণ অ্যাকচুয়াল নিটে মানে শুধু পরীক্ষাটাই নয়, পরীক্ষার একটা এনভায়রনমেন্ট তৈরি করে পরীক্ষাটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। 10-এ তো বোর্ডে টপার করলে, হ্যাঁ হ্যাঁ। তারপরে 11-12 উঠলো। তারপরে ধরো তুমি প্রথম বছর যখন নিট দিলে। ও প্রথম বছর, হ্যাঁ মানে সত্যি বলতে নিটের মানে এরকমভাবে মানে এটা মনে হয় সবারই হয়, মানে মানে এক্সপেকটেশানগুলো সেরকমভাবে মানে মানে নিট যখন একদম প্রিপারেশন শুরু করেছিলাম তখন তো সবারই একটা এইমস করে একটা মানে ব্যাপার থাকেই, ঠিক আছে। তারপরে লাস্টের দিকে আমি ভেবেছিলাম যাই পাবো আমি যেন ভালো কোনো একটা কলেজে পাই, এবং আমি সেটা পেয়েছি, এবং মানে আমার কোনো রিগ্রেট নেই সেটা নিয়ে। কিন্তু মানে স্ক্যামটা না হলে হয়তো মানে আরেকটু কি বলবো, মানে ওই জিনিসটা আমার তো হাতে নেই এখানে, তো সত্যি বলতে ওটাতে আমি নিজেকে দোষ দিয়ে আমি খুব একটা কিছু পাবো না। মানে তোমরা যখন এক্সাম দিয়ে এলে তারপরে তোমরা চেক করলে কত নাম্বার হবে, সেখানে তোমাদের আশা অনেকটাই ছিল যে আরো ভালো কলেজ হবে। হ্যাঁ মানে আমাদের লাস্টে আশা ছিল যে গভর্নমেন্ট কলেজ যেন হয়ে যায়, এইটুকুনিটাই আমাদের ছিল, মানে এর চেয়ে বেশি আমাদের কোনো আশা সত্যি আমার অ্যাটলিস্ট ছিল না। কারণ কি মানে কারণ আমি মানে আমার প্রিপারেশনের সময় এটা আমি নিজের মনে ফিক্স করে নিয়েছিলাম যে আমি আর এই জিনিসটা আমি আবার রিপিট করতে পারবো না, মানে ওটা আমার থেকে হবে না ওই ব্যাপারটা, তো সেই জন্য। সৌমিলি? আমার নিটের স্কোর ছিল 675 আউট অফ 720। আমি 11-12 আকাশ দেশপ্রিয় পার্কে একটা সেন্টার আছে, ওখানে আমি প্রিপারেশন নিয়েছি। তুমি তো রানিং ইয়ারই ক্র্যাক করেছো? হ্যাঁ আমি রানিং ইয়ারেই ক্র্যাক করেছি। এবারে আমার প্রবলেমটা হতো আমার বাড়ি থেকে এখানে শনি রবিবার আসা, স্কুল ম্যানেজ করা, সব কিছু একটা টাফ ছিল, কারণ আমার বাড়ি থেকে আকাশ প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। তাই আমি কি করতাম, আমি হাইব্রিড মোডে ক্লাস করতাম, আমি ক্লাসগুলো অনলাইনে করতাম আর এক্সামগুলো যত এক্সাম হতো সব অফলাইনে দিতাম। প্লাস আমাদের স্কুলও অ্যাটেন্ড করা ম্যান্ডেটরি ছিল, কারণ আমাদের প্র্যাকটিক্যালস থাকতো 11-12-এর, সেখানে অ্যাটেন্ডেন্সও কম্পালসারি ছিল। তাই সব কিছু ম্যানেজ করাটা টাফ ছিল, বাট একটা ব্যালেন্স মেনটেন করতে হতো। এছাড়া আমি ক্লাস 10-এ আকাশ ডিজিটাল কোর্স করেছিলাম, যেটা দিল্লিতে তার ছিল, দিল্লি থেকে তার ক্লাসেসগুলো হতো। সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট বলবো না বোর্ডসের জন্য, বাট হ্যাঁ ওগুলো একটা ফাউন্ডেশন তৈরি করে, বাট কনসেপ্টগুলো হায়ার, ওগুলো 10-এর বইয়ের সাথে ম্যাচ করবে না, বাট হায়ার কনসেপ্ট ওরা টিচ করে। আর আমার আকাশের কোচিংয়ের জন্য বোর্ডসের প্রিপারেশন কোনো প্রবলেম হয়নি? হ্যাঁ মাঝে মাঝে হতো, কারণ আকাশের টেস্ট ফোর্টনাইটলি থাকতো, তারপরে টার্ম টেস্ট থাকতো, AIATS থাকতো, আর স্কুলেও এদিকে টেস্ট চলছে। তাই যখন মাঝে মাঝে আকাশের টেস্টকে ফোকাস করতে গিয়ে স্কুলের টেস্টে ফোকাস হতো না, তখন হচ্ছে এখানে মার্কস কমে যাচ্ছে তো ওখানে মার্কস কমে যাচ্ছে, তাই একটা ডিপ্রেশন থাকতো। কিন্তু ওটাকে ভেবে লাভ নেই, আমাদেরকে ভাবতে হবে যে আমাদের মেন টার্গেটটা কি। আমাদের মেন টার্গেট নিট ছিল, তার জন্য আমি ভেবেছিলাম যে ঠিক আছে স্কুলটা লাস্টের 3 মান্থসে আমরা করে নিতে পারবো, তাই ওটাকেই করে আমি নিটটাকে মেন প্রায়োরিটি দিয়েছিলাম। আর বোর্ডসটাকেও দিয়েছিলাম, কিন্তু বোর্ডসের ফাইনালটাকে দিয়েছিলাম। আমি বোর্ডসের স্কুলের যে টেস্টগুলো ওগুলো জাস্ট আমি ট্রাই করতাম যে আমি একটা জাস্ট অ্যাভারেজ ঠিকঠাক না মার্কস পাই আমি। রুদ্র? আমার যেহেতু মাধ্যমিকে একটু কম মার্কস হয়েছিল, তাই জন্য আমার বাবা মা আগে বলেছিল ক্লাস 12-এর বোর্ডসের উপর ফোকাসটা করতে। আমিও তাই, মাধ্যমিকে একটা আশা ছিল, সেই তুলনায় তুমি বললে মাধ্যমিকে যেহেতু হিস্ট্রিটা ছিল, হিস্ট্রিটার জন্য তুমি কম মার্কস পেয়েছিলে, তাই জন্য উচ্চ মাধ্যমিকের ওপর ফোকাসটা আগে রেখেছিলাম। ওই জন্য আমি কোনো কোচিং নিইনি, কিন্তু প্রাইভেট টিউটারের কাছে নিটের প্রিপারেশান নিতাম। এবার কারেন্ট ইয়ারে নিট হয়ে যাবে সেটা আমি আশা করেছিলাম, কিন্তু কোনো প্রিপারেশান সেরকম ছিল না। যদি ড্রপ, আমি ভেবে রেখেছিলাম যে আরেকবার দেবো। এবার আমি নিজেও সেরকম বুঝতে পারতাম না যে কেমন প্রিপারেশান হচ্ছে, তাই জন্য আমি JEE মেন্সে বসেছিলাম, জানুয়ারি এপ্রিল দুটোতেই বসেছিলাম। তার রেজাল্ট নিটের আগেই বেরিয়ে গেছিলো। তাতে যা রেজাল্ট হয়েছিল তাতে আমি বুঝতে পেরেছিলাম হ্যাঁ একটা হাই চান্স আছে হয়ে যাওয়ার।
আর এইচএস আমাদের ভোটের জন্য ফেব্রুয়ারি মাসে হয়েছিল। তারপর 2 মাস সময় পেয়েছিলাম, ওই 2 মাসে আমি অ্যালেনের টেস্ট সিরিজটা দিয়েছিলাম। সেখানেও ভালোই স্কোর আসতো, 600-র উপর আসতো। তারপরে বুঝতে পেরেছিলাম যে মোটামুটি নিটে হয়ে যাবে, কিন্তু আমি বোর্ডসের জন্য আলাদা করে সেরকম প্রিপারেশান নিইনি, নিটের পড়াটাই বোর্ডসের জন্য পড়েছিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা প্রবলেম আছে যে অন্য বই পড়তে হয়, মানে এনসিইআরটি পড়া হয় না ওখানে, কিন্তু আমি এনসিইআরটিটাই পড়েছিলাম। শুধু অঙ্ক আর বাংলা ইংরাজির জন্য বোর্ডসের প্রিপারেশান নিয়েছিলাম, বাকি নিটের প্রিপারেশান দিয়ে বোর্ডস দিয়েছিলাম, আলাদা করে সেরকম প্রিপারেশান নিইনি। ওকে, অনিশ ঘোড়াই। তো আমি তো বাংলা মিডিয়াম থেকে আসছি, তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টের জন্য আমি কিছু বলতে চাই যে বাংলা মিডিয়ামে একটা মিথ আছে যে বোর্ডস আর নিট কোনোদিনও একসঙ্গে হয় না, বা বাংলা মিডিয়ামরা ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্লিয়ার করতে পারে না। আমি যখন মাধ্যমিক দিই আমি বাংলা মিডিয়ামেই থেকে যাই। আমার অনেক বন্ধু সিবিএসসিতে গেছিলো, তো সৌমিলি স্কুলেও আমার অনেক বন্ধু গেছিলো ডিএভিতে, আমি বাংলা মিডিয়াম স্কুলেই রয়ে গেছিলাম। তো তারা বলতো সিবিএসসিতে গেছি একটু সুবিধা হবে নিটে পাওয়ার জন্য, ওই কথাগুলো আমাদের প্রচুর বলা হতো যে বড় কোচিংয়ে যেতে হবে নিট পাওয়ার জন্য। এবার আমরা যারা রুরাল এরিয়াতে থেকে আসছি, মানে গ্রাম থেকে, ওই এলাকাতে তো সবাই তো আর বড় কোচিং অ্যাফোর্ড করতে পারবে না, বা ওই এলাকা থেকে আমি কলকাতায় এসেও স্টাডি করতে পারবো না কোনো কোচিংয়ে। তো আমাদের ওটাই প্রবলেম হতো। তো বলতো আমাদের সবাই তোরা ফার্স্ট অ্যাটেম্পটে কী করে পারবি, আগে বোর্ডস দে। টিউশন টিচার, স্কুল টিচাররাও বলতো যে ফার্স্ট অ্যাটেম্পটে হবে না হয়তো, আগে বোর্ডসটাই ফোকাস কর না, যেহেতু মাধ্যমিকের র্যাঙ্ক আছে, এইচএসে ভালো কিছু কর, তারপর তুই নিটের জন্য এ করবি। তো আমার সেই সময় মনে প্রচুর লেগেছিল যে আমরা কি পারবো না, আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদেরকে শুনতে হবে সব সময় যে আমরা একসঙ্গে ক্লিয়ার করতে পারবো না। তো সেটার জন্যই আমার প্রিপারেশানটা শুরু করা অনেকটা, যে আমাকেও দেখাতে হবে যে আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্টরা পারি, যে সিবিএসসি স্টুডেন্ট বা বাইরের বোর্ডের স্টুডেন্টরা যে শুধু ফার্স্ট অ্যাটেম্পটে পারে ওরকম না। তো সেই জন্য প্রিপারেশান শুরু করি বলতে গেলে। এবার আমাদের কাছে রিসোর্স কম ছিল প্রচুর, অনলাইনটা একমাত্র রিসোর্স ছিল। এবার টিউশন টিচার এলাকায় যে নিটের জন্য ওরকম পড়ায় ওরকম কিছু ছিল না, বা প্রাইভেটেরও কস্ট অনেক যে বাড়িতে এসে পড়াবে ওরকম না। আমি ব্যাচে পড়তে যেতাম, 30-40 জনের ব্যাচ থাকতো স্যারদের, তো ওখানে আমি পড়তে যেতাম। তো সেখানে যেত, স্যাররা মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিত, দেন আমি বাড়িতে এসে ফিজিক্সওয়ালার অনলাইনে ইউটিউবে বিভিন্ন ভিডিও থাকতো, বা টেলিগ্রাম থেকেও, আর ব্যাচও নিয়েছিলাম একটা, ব্যাচেও আমি রেগুলার কিছু পড়া করতে পারতাম না, যেহেতু আমি টিউশন ব্যাচে যেতাম। তো অনলাইন ব্যাচগুলো আমি রেগুলার দেখতে পেতাম না, কিছু বেছে বেছে কিছু স্যারদের প্রতিটা সাবজেক্ট ওয়াইজ, যারা বিভিন্ন সিনিয়রদের কাছ থেকে আমি সাজেশান নিয়েছিলাম কোন স্যারগুলো ভালো, কাদের ভিডিও দেখলে আমার সুবিধা হবে। তো ওই ভিডিওগুলো আমি দেখা শুরু করলাম, ওগুলো দেখতাম। তো ক্লাস 11 আমি কোনো টেস্ট দিইনি, টেস্ট সিরিজ আমি কোনো জয়েন করিনি, টেস্টও কোনো দিইনি। তারপর আমি জানতে পারলাম যে টেস্টটাও কতটা গুরুত্বপূর্ণ, অনেকে বললো। তারপর শেষের 5 মাস আমি অ্যালেনের একটা টেস্ট সিরিজে জয়েন করি। ওটা বাড়ি থেকে 1 ঘন্টা গিয়ে আমাকে টেস্টগুলো দিতে হতো, তাও একদিন করে সপ্তাহে। তো সেখানে গিয়ে দেখলাম মানে আমার স্কোর আসতো 520, 530, 540 ওরকম। তো ভাবতাম যে হবে কি হবে না, তো কম স্কোরে 720-তে ওই ডাউটটা আসতো। তারপর তো বোর্ডসের জন্য তো একদিকে পড়তেই হচ্ছে, মানে বাংলা মিডিয়াম দুটো তো ব্যালেন্স করা একটু টাফ আছে, তো করতে হবে, যেহেতু আমি নিজেকে চ্যালেঞ্জ নিয়েছি যে আমাকে করতে হবে দুটো একসঙ্গে। তো করতে করতে শেষে বোর্ডসের 2 মাস আগে মোটামুটি নিটেরটা একটু বন্ধ করে বোর্ডসের ওই পড়াটা বেশি শুরু করলাম। তারপর বোর্ডসটা হয়ে গেল, শেষে 3 মাস আমার কাছে গ্যাপ ছিল। তো ওই সময় আমি টেস্ট দিতে যেতাম, প্লাস বাড়িতে রোজ একটা করে কোনো টেলিগ্রামে বিভিন্ন টেস্ট সিরিজ পাওয়া যায় আর কি, ওইগুলো জোগাড় করে, বা বন্ধুদের যারা আগের বছর দিয়েছিল বা সিনিয়র আগের বছর দিয়েছিল, বা আমার বিভিন্ন বন্ধু আকাশে আরে পড়তো বা অন্য কোচিংয়েও পড়তো, ওদের কাছ থেকে আমি টেস্টগুলো নিতাম, যে তোদের টেস্টগুলো দে আমি বাড়িতে দেবো। তো তাদের কাছ দিয়ে নিয়ে আমি প্রায় 1-2 দিন ছাড়া বাড়িতে টেস্টগুলো দিতাম রোজ। সেখানে এরকম 610, 620 এরকম মার্কস আসতো। তো কনফার্ম ছিলাম না হবে কি হবে না, ট্রাই করে যাই, যেহেতু একা করছি, দেখা যাক কী হয়, কতটা এন্ড অবধি আমি যেতে চাইছিলাম। তো লাস্ট টেস্টে আমার মনে আছে অ্যালেনে, ওটাই আমার স্কোর এসেছিলো 547। তারপরে যখন আমি মেন দিই নিট, তাতে আমার স্কোর এসছে 671। মানে ওটা আমিও বুঝতে পারিনি যে হয়তো প্র্যাকটিস করেছি সেই লেভেলে, ওই জন্য বেড়েছে অতটা নাম্বার। তো এভাবেই আমার নিটের জার্নিটা এসছে। তো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদেরকে আমি বলতে চাই যে বোর্ডস আর নিট দুটো একসঙ্গে হয়, জাস্ট একটু ডিটারমিনেশান দরকার,
নিজেকে ডিটারমাইন রেখে একাগ্র রেখে পেশেন্স রাখতে হবে একটু, সহজে ভেঙে পড়লে হবে না, দুটো একসঙ্গে ব্যালেন্স করা যায়, সেটা আমি বলতে চাই যে দুটো সম্ভব। অনিশ ঘরে খুব সুন্দর কথা বললো। যে কোনো টপার্সের ইন্টারভিউতে আমি দেখি অনেকে কমেন্ট করে যে বোর্ড টপাররা কিন্তু হারিয়ে যায়, বোর্ড টপাররা কম্পিটিটিভ এক্সামে সফল হতে পারে না। এই ধারণাটা যে ভুল, সেটা যারা প্রমাণ করেছে তারা দেখো তোমাদের সামনেই বসে আছে। তারা প্রত্যেকেই কিন্তু বোর্ড টপার্স এবং তারা কিন্তু প্রত্যেকেই নিট ক্র্যাক করেছে। হ্যাঁ, কারো হয়তো 1 বছর সময় লেগেছে, সময়টা বড় কথা নয়। দেখো জীবনে আরও অনেক সময় আসবে, নিট পিজির প্রিপারেশন নেবে, সেই দিন বুঝবে যে 1 বছরের ড্রপ নেওয়াটা কোনো ব্যাপারই নয়। আমার তো মনে হয় যে 11-12-এ উঠে বা 10 অবধি তুমি বোর্ডের এক্সামটাকে তোমার লক্ষ্য রাখা উচিত। সেখানে যদি সাফল্য পাও, অবভিয়াসলি সেটা তো একটা অ্যাচিভমেন্ট, সেটা তো ভালো লাগবেই, সেটা হয়ে গেল। তারপরে যদি 1 বছর লেগেও যাও নিট ক্র্যাক করতে, তাহলে সেটাও একটা অ্যাচিভমেন্ট, ক্ষতি তো নেই, দুটো অ্যাচিভমেন্ট একসাথে হয়ে গেল। বোর্ডেও তুমি টপ করলে, তার সাথে তুমি নিটেও ক্র্যাক করলে। এবং 1 বছরের এই যে জার্নিটা যারা ড্রপ নিচ্ছে, সেখানে কিন্তু তারা অনেক কিছু শেখে। জীবনে ব্যর্থতাটাও দরকার জীবনে, কারণ জীবনে ব্যর্থ না হলে তুমি যদি সফল হতেও যাও, এরপরে ধর কোনো একটা সময় যদি ব্যর্থতা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকটাই ভেঙে পড়বে, কারণ তুমি ব্যর্থতার যে জিনিসটাকে, সেটা সাথে তোমার আগে পরিচয় ছিল না। তাই এটা আমার পার্সোনালি মনে হয়, আশা করি তোমরাও সহমত হবে। এরপরে এখন যারা প্রিপারেশন নিচ্ছে, ধরো তারা কীরকম স্কোর করলে তারা বুঝতে পারবে যে তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, যারা অ্যালেন বা আকাশে অফলাইন টেস্ট দিচ্ছে, এরকম কি কোনো বোঝা যেতে পারে যে হ্যাঁ এই কাট অফ ক্লিয়ার হচ্ছে, মানে একটা আইডিয়া করে নেওয়া যেতে পারে যে হয়ে যাবে? আমার বন্ধুরা আজকে আকাশে টেস্ট দিত, আমি তো আকাশে টেস্ট দিইনি, তো ওরা বলতো ওরা অনেকে 650 640 করেও পেয়েছে আকাশের টেস্টে, বা 670-80 করেও পেয়েও নিট ক্র্যাক করতে পারেনি, এরকম আছে আমার অনেক বন্ধু। ওরা মেন এক্সামে গিয়ে 580 585 করে পেয়েছে। তো আকাশের ক্ষেত্রে আমি অনেকটাই ওদের টেস্ট সিরিজের নাম্বারটা বেশি চাই, যত মানে ওদের সঙ্গে আলোচনা করে আমি যেটা জানলাম আর কি। আমি সব বন্ধুদের সঙ্গে আলোচনা করতাম গ্রুপ করে যে কার কীরকম প্রিপারেশান। আর অ্যালেনের ক্ষেত্রে কেউ যদি 600 ক্রস করে টেস্ট সিরিজে, মানে ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম, যেটা ক্লাসরুম প্রোগ্রামের কথা আমি জানি না, আমি ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম যেটা টেস্ট সিরিজ হয় শুধুমাত্র, ওটা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে ভালো মার্কস। আর ফিজিক্সওয়ালাও টেস্ট দিতাম আমি, ফিজিক্সওয়ালাতেও 670-80 বা 600-650 প্লাস মার্কস পেলে তার একটা চান্স আছে অবশ্যই নিটে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। বলেছে রুদ্র, এই সম্বন্ধে কিছু বলবে? আমি অ্যালেনের ডিএলপি প্রোগ্রামের টেস্ট সিরিজটা দিয়েছিলাম, আর বাড়িতে টেলিগ্রাম থেকে আকাশের টেস্টগুলো দেখতাম। আকাশের টেস্টগুলো প্রপার নিট বেসড কোশ্চেন থাকে, এনসিআরটি বেসড, কিন্তু অ্যালেনেরটায় তা হয় না, একটু হাই লেভেলের কোশ্চেন থাকে, বিশেষ করে ফিজিক্সটা। সেক্ষেত্রে অ্যালেনের টেস্টে 600 ক্রস করাটা বেশ টাফ। 600 ক্রস যদি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা এক্সামে কেউ করতে পারে, তাহলে নিটে অবভিয়াসলি সে 650 প্লাস পাওয়াটা খুব একটা কঠিন নয় তার পক্ষে। কিন্তু আকাশের টেস্ট সিরিজে মানে আমি যখন বাড়িতে দিতাম, আমারও 650 700 আসতো একটা দুটো, কিন্তু সেটা অ্যালেনেরটায় করাটা অনেকটাই টাফ। এবার অ্যালেনেরটায় যদি কেউ 650 ক্রস করতে পারে, সে নিটে খুবই ভালো মার্কস পাবে। অ্যালেনের কোশ্চেনটা আকাশের থেকে আমি যা দেখেছি ডিএলপি প্রোগ্রামেরটা একটু টাফ হতো। আমার ওপিনিয়ন এটাই ডিফারেন্ট। আমি বলবো যে হচ্ছে এই মার্কসটা তুমি ফাইনালে কি পাবে সেটা এখানে বেসিসে তোমার করে না, গ্যারেন্টি করে না। কারণ আমার অনেক বন্ধু আছে যারা আকাশ বলুক অ্যালেন বলুক, তারা সবসময় 650 680 700 ক্রস করতো, কিন্তু তারা ফাইনালে পায়নি। আবার অনেকে আছে যারা এই আকাশ অ্যালেনে তারা 500 600-এ আটকে যেত, অথচ তারা 670 680 পেয়েছে। তাই এগুলো সব ডিপেন্ড করে তোমার এক্সামের ডেটে তুমি কেমনভাবে তুমি প্রেজেন্ট করতে পারবে, কেমনভাবে তুমি তোমার অ্যাংজাইটি টেনশন কন্ট্রোল করতে পারবে, তোমার এনভায়রনমেন্ট কেমন হবে, সেদিনে তোমার ফোকাস কেমন থাকবে, এগুলো সবার বেসিসে ডিপেন্ড করে। আর এমনিতে নর্মাল লেভেলে যদি বলতে চাই যে হ্যাঁ, যদি কেউ 600-এর কাছাকাছি স্কোর আনতে পারে তাহলে ঠিক আছে, তার প্রিপারেশন ভালো। কিন্তু মেন বেসিস আমি বলবো যে লাস্ট যে 3 মান্থস হয়, এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মেনলি যারা ফ্রেশার বোর্ডসের পর, তাদের ওই 3টে মান্থসই মানে ডিপেন্ড করে যে সে কেমন নিটটা ক্র্যাক করতে পারবে। কারণ ওই 3টে মান্থসের যত রিভিশন সে দিতে পারবে, ততটা তার প্রিপারেশন ভালো হবে এবং তার মার্কসটাও সেরকম ভালো আসবে। এটা আমার উপর, আমি যেমন
আমার 11-এর ফিজিক্সটা একটু উইক ছিল। আমি 11-এর পুরো ফিজিক্সটা আমি ওই জাস্ট লাস্ট 3 মান্থসে কভার করার চেষ্টা করেছি এবং হয়েও গেছে। মানে এমন কিছু নয় যে খুব কঠিন। তোমার যদি আগে থেকে ওই যে চ্যাপ্টার্সগুলো আছে ওর কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে ওই লাস্ট 3 মান্থসে তুমি জাস্ট কনসেপ্টগুলো আবার রিভিশন দেবে আর কোয়েশ্চেনগুলো আবার প্র্যাকটিস করলেই তাহলে হয়ে যাবে। তাই ওই লাস্ট 3 মান্থস হচ্ছে ডিপেন্ড করছে তোমার লাস্ট ডে এর রেজাল্ট কেমন হবে। অদিত্রী? এখন সত্যি বলতে আগের বছর যা হলো সেটার পরে কাট অফটা কিন্তু খুব ডিপেন্ড করছে, কারণ এবারে কাট অফ কীরকম হবে, কারণ এই বছর কম্পিটিশানটা বেশ হাই হবে। তো সেই ক্ষেত্রে মানে যদি সেফ স্কোর বলতে চাই সেটাও ডিপেন্ড করছে। যেমন ওরা সবাই বললো যে আকাশ অ্যালেনের পেপার আমারও পার্সোনালি একটু বেশি টাফ লাগতো, নিটের লেভেলের চেয়ে একটু ওপরে দিত। তো হ্যাঁ, মানে অ্যালেনে 600 থেকে 620 মানে ওরকম ওই লেভেলে পেলে ঠিক আছে, কিন্তু আকাশেরটাতে চেষ্টা করো যে 650-এর তো উপরে মানে সেফ। যদি খুবই ভালো করতে হয় তাহলে 670, 680 এরকম। তো কিন্তু ব্যাপারটা এখন যারা 11-12-এ প্রিপেয়ার করছে তাদের এরকম অনেক সময় আসবে যেখানে হয়তো ওদের 500 নম্বর ড্রপ করে যাবে, কিন্তু সেটাতে যেন একদমই ডিমোটিভেটেড না হয়। কারণ মানে এই জিনিসটা আমার অনেকবার হয়েছে এবং মানে বাড়ি এসে আমি লিটারালি সব মানে খুব কাঁদতাম যেটা কী মানে হচ্ছে আমার সাথে, এত পড়ছি তাও। এবার অনেক সময় আকাশ অ্যাকচুয়ালি কী করো না, নিজেদের মডিউল ফলো করে কোয়েশ্চেন দেয় অনেকটা, ঠিক আছে, মানে এনসিইআরটি যে সব সময়, কিন্তু নিটের আমি পেপার যা দেখেছি মানে নিট কিন্তু পুরোপুরি এনসিইআরটি বেসড, মানে একটাও, এবং এনসিইআরটি শুধু মেন কন্টেন্ট নয়, ছবির নিচে কী কী লেখা আছে বা ইভেন যে এনসিইআরটির পেছনের কোয়েশ্চেন যেগুলো আছে, এনসিইআরটির পেছনে রিক্যাপে একটা লাইন, মানে এখনও মনে আছে বায়োলজিতে একটা চ্যাপ্টার ছিল আমাদের রেভলিউশন বলে, তো ওইটাতে মানে রিক্যাপে একটা এমন জিনিস লেখা ছিল যেটা মেন কন্টেন্টে লেখা ছিল না। তো অনেক সময় অনেকজন এসে বলে না যে এনসিইআরটি থেকে তো এটা ছিল না, কিন্তু ভালো করে একদম খুঁটিয়ে যদি এনসিইআরটি পড়া হয় তাহলে কিন্তু বায়োলজিতে মানে অ্যাটলিস্ট 350 আউট অফ 360টা তো আনা মানে হতেই পারে। ফিজিক্স কেমিস্ট্রির জন্য অফকোর্স একটু তো লাগবে, আর ওইটাতে কেমিস্ট্রিতে যেমন পি ব্লক, ডিএফ ব্লক, এই চ্যাপ্টারগুলো একটু মুখস্থ চ্যাপ্টার, এইগুলোতে একটু নম্বর কমতে পারে। তো সেটা বারবার পড়তে পড়তে হয়ে যাবে, কিন্তু শুরুতে নম্বর একটু কম হতে পারে, লাস্টের দিকে যেন মানে একটা কী বলবো পেস, মানে এটা হয় না গিয়ার চেঞ্জ টাইপের যেটাকে বলে, ওইটা যেন হয়, সেটাই আর কি, তাহলে হয়ে যাবে। এখন যা কম্পিটিশান দেখছি সেখানে আজ থেকে 3-4 বছর আগে হচ্ছে নিটে আর কি 600, 610 বা ইনফ্যাক্ট 580 পেলেও ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাওয়া যেত। কিন্তু এখন আসলে নিট এক্সামটা টাফ না, কিন্তু এত কম্পিটিশান হাই হয়ে যায়। এবার এটা হচ্ছে যে সবসময় র্যাঙ্ক দিয়ে কলেজ ডিসাইড হয়, মার্কস দিয়ে হয় না। সুতরাং প্রত্যেক বছর যেহেতু কম্পিটিশানটা বাড়ছে, সুতরাং একই র্যাঙ্ক আনতে হলে অনেক বেশি স্কোর করতে হচ্ছে। ইনফ্যাক্ট সেজন্য এখন যেমন ওরা সবাই বলল যে অ্যালেনের, আমিও নিয়েছিলাম অ্যালেনের একটা টেস্ট সিরিজ যেটা অল্টারনেট সানডে করে হতো, তো ওখানে কোয়েশ্চেন্সগুলো খুবই হাই লেভেলের থাকতো। আমারই মাঝে মাঝে 580, 590 তুলতে অনেক মানে কষ্ট হতো। তো মাঝে মাঝে 600-র উপরেও এসছে। কিন্তু হ্যাঁ, আকাশে যেমন বলছিল যে ইন্টেন্সিভ একটা ব্যাচ তৈরি হয়, যে টপার্স ব্যাচ যারা, সেখানে আমিও সিলেক্ট হয়েছিলাম। ওখানে লাস্ট এপ্রিল মাসটা প্রচুর পরীক্ষা হয়, মানে রোজ পরীক্ষা, হ্যাঁ, মানে প্রত্যেক দিন আর কি 720 একটা এক্সাম, হ্যাঁ 12টা থেকে 3টে করি এবার হতো। তো ওই টেস্টগুলো খুবই হেল্প করেছিল আমাকে। আর ওই আকাশের ওই টেস্ট সিরিজগুলো মানে 670, 680 আমি বলবো এরম টার্গেট করে চলছে। কারণ আজ থেকে 3-4 বছর আগে 650 যারা পেতো তারাও এমস দিল্লি পেতো, কিন্তু এখন তো 720 ছাড়া তো প্রশ্নই নেই। তো এই জন্য, আর বায়োলজিতে যেটা ও বলছিল যে এনসিইআরটি ফলো করতে হবে, কারণ আকাশ বা অ্যালেন যাই বলো কিছু কোশ্চেন্স দেয়, এনসিইআরটির অনেক আউট অফ কোশ্চেন্স দেয়, মডিউলস থেকে অনেক বেশি কোশ্চেন্স দেয়। তো হয়তো একটা স্টুডেন্ট ওই কোশ্চেন্সগুলো ভুল করলো, তার জন্য হয়তো টেস্টে অনেক কম হয়ে গেল, তার জন্য বাড়িতে হয়তো খুব মনে হলো যে হ্যাঁ আমি তো এত পড়লাম তাও কেন, আমি তো এনসিইআরটি পড়েই গেছিলাম তাও কেন এত কম মার্কস আসলো। তো আমি তাদের বলবো যে এটা যদি এনসিইআরটির কোনো কোশ্চেন ভুল হয় কোনো টেস্ট সিরিজে, তাহলে নিজেকে অত দোষ দেবে লাভ নেই, কারণ নিটের সিলেবাস ফিক্সড, এনসিইআরটির বাইরে কখনোই আসবে না। সেটা এত বছর যদি সিলেবাস মানে পেপারও যদি অ্যানালাইজ করা হয়, খুবই হয়তো 1-2 কোশ্চেন আসতে পারে, সেটা তো মানে যে কোনো কম্পিটিশনে সেটা ঠিকই আছে, কিন্তু 95 থেকে 96% কোশ্চেন এনসিইআরটি আসবে। সুতরাং যদি কোনো টেস্টে যদি এনসিইআরটির বাইরে কোনো কোশ্চেন ভুল হয়,
তাহলে নিজেকে এত দোষ দিয়ে লাভ নেই যে হ্যাঁ অত কিছু ভেবে লাভ নেই, পরের টেস্টে ভালো করব, এনসিইআরটির কোশ্চেন্সগুলো ঠিক করতে হবে। আর বাকি বলো ফিজিক্স কেমিস্ট্রি যদি বলি, তাহলে ওই অ্যালেন বা আকাশ যেই কোচিংয়েই পড়ো তার কোশ্চেন্সগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রিও ওই অর্গ্যানিক আছে, প্রচুর কোশ্চেন্স করতে হবে। অর্গ্যানিক ফিজিক্যাল বলবো একটু বিয়ন্ড এনসিইআরটি যেতে, কারণ একটু কনসেপচুয়াল কোশ্চেন্স থাকে। বায়োলজি তো স্ট্রিক্টলি এনসিইআরটি, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি একটু কোশ্চেন যদি প্র্যাকটিস করে তাহলে একটু আর কি, কারণ নিটে তো টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। জেই মেন্সে যেমন কম কোশ্চেন্স থাকে, অনেক 3 ঘন্টা কম কোশ্চেন্স করতে হয়, কিন্তু নিটে 3 ঘন্টায় 200খানা কোশ্চেন। এখন যদিও সেকশন বি সরিয়ে দিয়েছে, 180টাই করতে হয়, বাট ওই আর কি প্রপার টাইম ম্যানেজমেন্ট লাগবে। কোশ্চেন্সটা দেখেই যাতে আনসারটা মাথায় চলে আসে, এরম লেভেলের প্র্যাকটিসে আনতে হবে। তো আমি ওটাই বলবো যে এরমভাবে প্রিপারেশনটা। একটা কথা বলবো, আমি ব্যাক বেঞ্চার্সদের সাথেও মিশেছি, তো সেখানে ব্যাক বেঞ্চার্সরা একটা কমপ্লেন করে যে আমরা ম্যাথে 95 পেয়ে কিন্তু বাড়িতে বকা খাই। কারণ কি টপাররা 100 পেয়ে গেছে। তো এইরকম হয়তো হয়েছে, কোনো ব্যাক বেঞ্চার্স হয়তো 92 পেয়েছে, 94 পেয়েছে, কিন্তু বাড়িতে গার্জেনের কাছে বকা খাচ্ছে এই কারণে কি গুপ্তাজির মেয়ে অদিত্রী সব কিছুতেই 100 পেয়েছে। তো এটা ব্যাক বেঞ্চার্সদের একটা কমপ্লেন আছে। তো ঠিক আছে, আচ্ছা এরপরে অনিরুদ্ধর কাছে আনবো যে নিট দিয়ে তো এসেছো, এরপরে কলেজ লাইফ কেমন লাগছে? কলেজ লাইফ তো ভালোই লাগছে, কারণ এবছর 2024-এ যা স্ক্যাম হয়েছিল, তো নিটের পর তো আর প্রপার এনজয় করতে পারেনি, এত সব হলো। তো ফাইনালি যে একটা কলেজ পেয়েছি এবছর, খুবই ভালো লাগছে। তো কলেজে এসে প্রচুর আনন্দ হচ্ছে। এমবিবিএস লাইফ যদিও পড়াশোনাটা সেই লেভেলের ডিফিকাল্ট, এবার যারা নিট দিয়ে এসছে আমি তাদের বলবো যে এটা ভাবিস না যে কলেজে এসে কিছুই করতে হবে না, নিট দিয়েই একদম আরামসে জীবন কাটবে, এটা না। আসল জার্নি কলেজ লাইফ থেকেই। প্রপার মেডিকেল পড়াটা হচ্ছে কলেজ লাইফে, কারণ তোরা শুধু নিটের সময় এনসিইআরটি পড়ছিস, কিন্তু এখানে কত যে বই পড়তে হবে তোদেরও ধারণা নেই। হ্যাঁ, সেটাই বলছি আর কি। তো কিন্তু হ্যাঁ, কলেজ লাইফে পড়াশোনার সাথে সাথে প্রচুর ইভেন্টস হবে, সেগুলোতে নাম দিতে হবে। কারণ শুধু পড়তে চাইলে তো তুই সারাদিনই পড়তে পারিস, কিন্তু সেটা না। কিন্তু কলেজে পার্টিসিপেট করবি, ইভেন্টসে নাম দিবি, সিনিয়রদের সাথে ইন্টারাক্ট করবি, তাহলে আর কি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর পড়াশোনাটা যদি ব্যালেন্সে রাখিস, তাহলে আর কি অত চাপ মনে হবে না। কারণ মেডিকেলের চাপ থাকবেই, এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে নিজেকে। এটা রিয়ালিটি যে হ্যাঁ প্রচুর চাপ, অন্য স্ট্রিমের থেকে মেডিকেলের প্রচুর চাপ। কিন্তু এই চাপটাকে যদি একটু কমানো যায়, তার জন্য এই আর কি টুকটাক একটু ইভেন্টসে পার্টিসিপেট করলি, একটু বন্ধুদের সাথে ঘুরতে গেলি, তো এই আর কি তাহলে ব্যালেন্সটা থাকবে, তো পড়তেও ইচ্ছা করবে। কারণ পড়া তো প্রচুর ডিফিকাল্ট, শুনতে লাগছে 3টে সাবজেক্ট ফার্স্ট ইয়ারে, বাট আসলে তোরা বুঝতে পারবি আর কি এমবিবিএসে। তো আমি এটাই বলবো যে আমরা ভিডিওটার থাম্বনেল ছিল মোটিভেশনের জন্য, বাট অ্যাকচুয়ালি কন্টেন্টে যদি দেখি আমরা ডিমোটিভেশন পেয়ে যাচ্ছি। ডিমোটিভেট না, কি রিয়ালিটিটা বললাম আর কি। হ্যাঁ, সেটাই। মেডিকেল কলেজে আসলে এই যে অ্যাপ্রন পড়বি, তারপর স্টেথোস্কোপ পড়বি, যার জন্য 2 বছর যা খেটেছিস, সেটা হচ্ছে আলটিমেটলি সাকসেস পাবি, সেটা একটা বড় অ্যাচিভমেন্ট না? আমি সেটা ডিমোটিভেট নয়, এটাও একটা আনন্দ। এটা একটা আনন্দ, হ্যাঁ, তাই না? পড়তে হচ্ছে। ওকে, আমরা যাব অদিত্রীর কাছে। আমি একটা পয়েন্ট জাস্ট ওই নিটের প্রিপারেশন, এটা আমার বলার খুব ইচ্ছে ছিল। সেটা হচ্ছে যে একটা জিনিস করতাম আমি, এটা আমি একজন টপারের ভিডিও থেকে এটা আমাকে বাবা বলেছিল, মিস্টেক বুক বলে একটা জিনিস হয়, ঠিক আছে? ওইটা হচ্ছে প্রত্যেকটা টেস্টে যা ভুল, এটা আমাকে খুব হেল্প করেছে। আমি নিটের আগের দিন পর্যন্ত এটা ফলো করেছিলাম যে যা টেস্টে যে ভুলগুলো হচ্ছে সেগুলো আমি একটা জায়গায় লিখে রাখবো। ওই কোয়েশ্চেনটা ওই সময় আমি পারিনি, বাড়ি এসে আমি পারছি কি না ওই টাইম লিমিট ধরে, ওইটা আমি লিখে রাখবো কোন কোন জায়গায় ভুল করেছি আর কী ভুল হচ্ছে, সিলি মিস্টেক হচ্ছে না কনসেপচুয়াল কোনো মিস্টেক বা থিওরিটিক্যাল পড়ার জন্য মিস্টেক হচ্ছিল কি না বা কিছু। তো সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা আমাকে খুব হেল্প করেছিল, আশা করি অন্যদেরকেও হেল্প করবে। আর কলেজ লাইফ তো কী বলবো, খুবই ভালোই চলছে। টু বি অনেস্ট, নিটের পরে অনেকটা ডিলের পর কলেজ শুরু হয়েছে, সেটা একটা ব্যাপার। অনেকক্ষণ ওয়েট করার পরে তো এখন অনেক নতুন নতুন জিনিস হচ্ছে, অনেক নতুন নতুন জিনিস দেখছি, অনেক নতুন নতুন জিনিস শিখছি। তো কিন্তু হ্যাঁ, আমি মায়ের আগে বই টই সব দেখেছিলাম যে মায়ের
বাড়িতে তো ফিজিওলজির বই এমনি আছে পুরো একদম লাইব্রেরির মতন স্ট্যাক করা, সেগুলো এমনি ছোটোবেলায় খুলে খুলে দেখতাম, কিছু তো বুঝতাম না, ভাবতাম ঠিক আছে বড় হয়ে পড়বো। এখন মানে যখন ওগুলোর উপর পরীক্ষা টরীক্ষা দিতে হচ্ছে ভালোই লাগছে, মানে একটু চাপ তো লাগবে, সে তো কিছু করার নেই, কিন্তু মানে এমনিতে ভালো লাগছে খুবই। আমার হচ্ছে যখন আমি প্রথমে আমার 10 পর্যন্ত আমার টার্গেট ছিল আমি ম্যাথস লাইনে যাব, কারণ আমার ম্যাথস ফেভারিট সাবজেক্ট ছিল। 11-12 আমার টার্গেট চেঞ্জ হয়েছে, আমি ডক্টরে লাইনে যাব। আর হচ্ছে মেডিকেল লাইফে আমি হচ্ছে ফার্স্ট, মানে আমাদের ফ্যামিলিতে কোনো ডক্টর নেই, তাই এবারে আমার মা বাবাও একটা এথে ছিল যে কেমন লাইনটা হবে, কারোর কোনো ঠিকঠাক আইডিয়া ছিল না। আর আমি মেন মোটিভেশন পেয়েছিলাম হচ্ছে লকডাউন থেকে, ওখানে যে ডক্টরসরা এত পরিশ্রম করতো সারাদিন ধরে, ওটাই আমার মেন মোটিভেশন ছিল। সেখান থেকেই যখন এই ডক্টরি লাইফে মানে মেডিকেল লাইফে আমি এলাম ফাইনালি, তখন আমি সত্যিই খুব হ্যাপি যে আমি এত মানুষের হেল্প করতে পারবো। বাট কলেজ লাইফ মানে যখন আমাদের নিটের পর যখন যে কলেজটা স্টার্ট হলো, আমি খুব এক্সাইটেড ছিলাম। এতটা একটা 5 মান্থস তো গ্যাপ হবেই, আমরা তখন জাস্ট বোর হয়ে গেছিলাম যে ঘরে বসে বসে। আমরা তখন মনে হচ্ছিলো কবে আমরা কলেজ যাব, কিছু না হোক কলেজ গিয়ে আমরা জাস্ট বইটাও খুলতে পারবো। তাই কলেজ লাইফ খুবই এক্সাইটেড। টাফ তো আছেই, পড়াশোনার চাপ থাকবেই, 3টে সাবজেক্ট নামে মাত্রই, সবাই যেমন বললো নামে মাত্রই 3টে সাবজেক্ট, কিন্তু বই একগাদা পড়তে হবেই, একটা বই তো একটা সাবজেক্টকে কভার করা যায় না। বাট হ্যাঁ, কলেজ লাইফ ভালো চলছে, আশা করি আরও আগে ভালো চলবে। আমাদের নিট হয়েছিল মে মাসে, রেজাল্ট বেরিয়েছিল জুনে। তারপর কলেজ শুরু হতে হতে অ্যাডমিশন সেপ্টেম্বরে, কলেজ অক্টোবরে। মাঝখানের মাসগুলো আমরা শুধু দেখেছি কোর্ট কেস হতে। রোজ বসতাম, হ্যাঁ একদম 12টা থেকে শুরু হতো, 4টে পর্যন্ত চলতো। আচ্ছা, সকাল থেকে ওটাই রুটিন ছিল, রোজ ওটাই রুটিন হয়ে গেছিল। হ্যাঁ, শুধু ভাবতাম কি হবে আদৌ আবার পরীক্ষা দিতে হবে নাকি, এই নিয়ে একটা টেনশন ছিল। তারপর যখন কোর্ট কেস মিটলো, তারপরেও আবার অ্যাডমিশনের জন্য ডিলে হলো। অ্যাডমিশন হওয়ার পর তারপর ফাইনালি যখন কলেজ শুরু হলো, খুবই এক্সাইটেড ছিলাম। কলেজ লাইফ আর নিটের প্রিপারেশনের মধ্যে একটাই আমার ডিফারেন্স খুব লাগে, যে নিটের প্রিপারেশনের সময় রাতে শুতে যাওয়ার আগে ভাবতে হতো পরের দিন উঠে কী পড়বো, পরের দিন উঠে ভাবতে হতো আজকে সারাদিনে কী করবো, এইরকম একটা ব্যাপার। কলেজ লাইফটা আমার অন্তত সেরকম নয়, একটা ফ্রিডম আছে যে কীরকম পড়বো। পরীক্ষার আগে টেনশন আছে, কিন্তু ওরকম রোজ টেনশনটা হয় না, মানে ঘুমোতে যাওয়ার আগে ওই টেনশনটা না, ওই টেনশনটা হয় না। যা হবে দেখা যাবে, পরে সেটা মেকআপ করে নেওয়া যাবে। কিন্তু নিটে মেকআপ করা খুবই চাপের বিষয়। আর কলেজে তো ইভেন্ট লেগেই আছে, সেগুলোতে পার্টিসিপেট করলে আরোই মজা আনন্দ, বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব সবই হয়। নিটের প্রিপারেশানে অনেকটা সময় বাড়িতে কাটাতে হয়, টেনশন, বন্ধুরাও তখন চাপের মধ্যে থাকে, অত বেরোনোও যায় না। এখন সেটা এনজয় করতে পারছি অনেকটাই। অনিশ? তো ক্লাস 12-এ আমার মনে আছে যে মানে অতটা আমি ঘর দিয়ে বেরাতাম না, বা শুধু টিউশন ব্যাচে স্যারদের কাছে পড়তে যেতাম, আর স্কুলে যেই যেতাম অনেক বন্ধুরা ডাকতো চ ঘুরতে যাব, এই যাব সেই যাব, তো তাদের না বলতাম না, একটা বছর দাঁড়িয়ে যা, তো ক্লাস 12 হয়ে যাক তারপরে আমি তো জয়েন করব। তো ক্লাস 12টা সেইভাবে ওই জন্য এনজয় করতে পারিনি। সেই যে কলেজ লাইফে একটু ভালো কলেজ লাইফ পাবো, একটু ভালো কলেজ পাবো, সেই জন্য ক্লাস 12টা বলতে গেলে বাড়িতেই কাটাতে হয়েছে। তো তারপরে নিট হলো, নিটের পর অনেক প্রতীক্ষার পর পেশেন্স, আমাদের পেশেন্সের পরীক্ষা হচ্ছিল, কতটা আমরা পেশেন্স রাখতে পারি। এই ফিল্ডেও তো অনেকটা পেশেন্স লাগে। সেই তারপরে কলেজ পাওয়া গেল। এবার আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা বাড়ি থেকে দূরে এসে কলেজে আছি, মানে বাড়ি ছেড়ে আসতে হচ্ছে, ওটা একটা অবশ্যই দুঃখ। নতুন পরিবেশে মানাতে একটু সমস্যা হচ্ছে, প্রথম কমাস অনেকটাই সমস্যা হচ্ছিল, শরীর টরীরও খারাপ হচ্ছিল। তো এখন সব ঠিকঠাক হয়ে গেছে, বা নতুন পরিবেশেও মানিয়ে নিয়েছি। কলেজে নতুন অনেক বন্ধু হয়েছে, সবাইকেই তো নতুন, মানে 250 জনকে আমি চিনতাম না, সবাইকে চিনেছি। দেন কলেজে অনেক ইভেন্টে আমি পার্টিসিপেট করছি। রিসেন্ট আমি কলেজের ইভেন্টে, কলেজের আইআইটি খড়গপুরেও ইভেন্টে গেছিলাম ফেব্রুয়ারি মাসে। যা ইভেন্ট হয় প্রায় সবাই পার্টিসিপেট করি। তো কলেজের ইভেন্টগুলোতে পার্টিসিপেট না করলে কলেজ লাইফে যে মজাটা সেটা হয়তো পাওয়া যাবে না। তো সামনে ফেস্টও আসছে, ফেস্টও চাইবো বেশি ইভেন্টে, অনেক ইভেন্টে পার্টিসিপেট করার।
দেখতাম অনেক, আমি যখন ক্লাস 11-12 পড়তাম তো আমার স্কুলের অনেক সিনিয়রদের কন্ট্যাক্ট থাকতো আমার কাছে, যারা মেডিকেল কলেজে পড়ছে, বা বাড়ির কাছেও কিছু দাদা ছিল, তো ওদের দেখতাম ওরা কলেজে লাইফে ঘুরছে এদিক ওদিক, এই ফেস্টের এ দিচ্ছে বা হচ্ছে কলেজের ছবি টবি দিচ্ছে, তো ওগুলো দেখে মনে হতো আমিও এক সময় এরকম বড় কলেজে যাব, অনেকটা মোটিভেশন পেতাম। সেটা এখন এসছি কলেজে, দেখতে পাচ্ছি কি হচ্ছে কলেজে। তার মানে কলেজ লাইফটা তোমরা এখন এনজয় করছে এবং এনজয় করা দরকার, কারণ যেভাবে তোমরা কয়েদিদের মতো জীবন কাটিয়েছে একটা রুটিনের মধ্যে, সেখান থেকে নিট আর কলেজ লাইফে আরেকটা ডিফারেন্স এটাই যে নিটে একটা চাপ থাকে যে হ্যাঁ ভর্তি হব কি হব না, যে মানে কোথায় চান্স পাবো, এটা সারাক্ষণ একটা টেনশন কাজে লাগতে থাকে। হ্যাঁ মানে একটা চান্স পেতে হবে, না চান্স পেলে কি হবে, বন্ধুরা সব জায়গায় চান্স পেয়ে যাচ্ছে, আবার 1 বছর ড্রপ দেবো, এরকম সারাক্ষণ টেনশন আসতে থাকে। কিন্তু কলেজে একবার ঢুকে এলে সিকিউর লাইফ, মানে হ্যাঁ ঠিক আছে একটা পরীক্ষা খারাপ গেল, ঠিক আছে পরেরটাতে মেকআপ করে নেবো, এই সেমিস্টার খারাপ গেল পরের সেমিস্টারে মেকআপ করে দেবো, এই একটা মানে সিকিউর থাকে যে এই জিনিসটা। ভালো বলেছে। আর কিছু অ্যাড করবে জুনিয়রদের জন্য? জুনিয়রদের জন্য মানে হ্যাঁ মানে ওই আর কি, যে এখন তো অলমোস্ট এসেই গেছে যারা এই বছর নিট দেবে আর কি, মে মাস আর মানে আর 1-1.5 মাস মতন বাকি, তো মানে আর এই সময়টা খুব মনে হয় যে আর পারছি না, আর কত করবো, এরকম একটা খুব মনে হয় যে ছেড়ে দিই, ঠিক আছে, বাট ওইটা ধরে রাখা। আর মানে নিটটা আমার পার্সোনালি মনে এতটা একটা চ্যালেঞ্জিং, মানে ওয়েদার ওয়াইজও একটা তো চ্যালেঞ্জিং দিনে হয় না, 2 থেকে 5টা মানে গরমকালে 2 থেকে 5টা মানে। আর আরেকটা মানে অ্যাডমিট কার্ডটা আমি যেদিন গেছিলাম মানে নিটের পরীক্ষা দিতে, মানে আমার ঘামেই অ্যাডমিট কার্ডটা মানে ভিজে যাচ্ছিলো, মানে এই জিনিসগুলো আর কি। মানে নিট শুধুমাত্র একটা পরীক্ষা না, ওটা একটা 1 ডে 1 পেপার একটা মানে এরকম এক্সাম, তো যেইর মতন অতটা কি বলবো রিল্যাক্স নয়, যেইটাও খুব কিছুই রিল্যাক্স নয়, মানে যেইও দিয়েছিলাম আমি, কিন্তু মানে একটা এক্সাম যেটা লাইফের মোডটাকে চেঞ্জ করে দেবে, একদমই তাই। মানে নিটের হয়তো অনেকে এরকম আছে 2-3 বার ড্রপ নিয়েছে, তার মানে সেটাই দেবো আর ড্রপ, আর আমি ড্রপ নেব না, তার ক্ষেত্রে ধরো সেই দিন কিছু একটা কারণে হলো না, মিস্টেক হয়ে গেল। মানে আমার মনে হয় সেন্টারটাও একটা খুব বড় জিনিস প্লে করে, কারণ কি অ্যাকচুয়ালি নিটের পরীক্ষাতে অনেক কিছু সাইন করতে হয়, মানে থাম্ব ইমপ্রেশন দিতে হয়, সাইন করতে হয়, তো এবার কিছু কিছু সেন্টার না খুব মানে ওরা খুব ওয়েল অ্যাকাস্টাম থাকে ওই জিনিসটার সাথে, তো ওরা খুব টাইমলি জিনিসগুলো করে নেয়। আমার একজন বন্ধু মানে ও খুব ভালো ছিল, মানে পড়াশোনা মানে ও খুবই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের মানে সেন্টারের সাইনিংটা ওদের পরীক্ষার মাঝখানে করাচ্ছিল, এবার তাতে ওদের 10-15 মিনিট চলে গেছে। 10-15 মিনিট নিটে যাওয়া মানে বিশাল চলে যাওয়া কিছু, ঠিক আছে। তো মানে আমার নিজেরই, আমি যখন আমার 5টা বাজছে, আর তখন আমি আমার কেমিস্ট্রির ওএমআর ফিল করা শুরু করেছিলাম, মানে 5টা থেকে 5:20 মধ্যে আমাকে 50টা ওএমআর ফিল করতে হবে, এই জিনিসটা মানে ওই টেনশনটা, মানে আর ওই ওএমআর ফিল করাটাও একটা প্র্যাকটিস, সবই একটা প্র্যাকটিস। মানে নিট শুধু পড়া নয়, নিটটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা সাধনা টাইপেরই বলতে পারি। মানে হ্যাঁ অনেক কিছু মাথায় নিয়ে, অনেক কিছু ইয়ে করে, গরমের মধ্যে বসে পরীক্ষা দেওয়া, ফ্যান না চালিয়ে, বাড়িতে ফ্যান না চালিয়ে যদি পরীক্ষা দিতে পারে, কারণ এটা হবে নিটের সেন্টারে ওপরে ফ্যান থাকবে না, হয়তো আমার নিজেরই ওপরে ফ্যান ছিল না, আমার পাশের যেজন তার ওপরে ফ্যান ছিল, সে ঘুমিয়ে পড়েছিল, যাই হোক মানে সেই ব্যাপারটাই আর কি। তো অনেক এই অভ্যাসটা ছিল বলে আজকে দেখো ফ্যান অফ করে আমরা ভিডিওটা করছি, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, পড়া রোদে নিটের পরীক্ষা দিয়ে এসেছি, তো সেই জন্য কি আর সেটা। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা এখানেই শেষ করতে পারি। অসংখ্য ধন্যবাদ তোমাদের এখানে আসার জন্য, তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য আশীর্বাদ আর শুভেচ্ছা রইল। অবশ্যই বড় হয়ে বড় ডাক্তার হোক, আর এই কলেজেই তো আছো, আরও তোমাদের গাইড করার সুযোগ পাবো, যখনই দেখবো বিপদে যাচ্ছ কান ধরে সোজা করে দেবো, এখনো 5 বছর তোমাদেরকে দেখবো। ওকে চলো, তাহলে আমরা আজকে আলোচনা এখানেই শেষ করি, চলো, থ্যাংক ইউ।